আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আমি ফাইজুল ইসলাম ফয়সাল বলছি মেডিটিটর বিডি থেকে, এবং আমাদের নতুন ভিডিও গাইনোকোলজির খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এবং এটা আমাদের অসপি, এমসিকিউ, এসিকিউ সব জায়গার জন্য ওসিপি খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের বাস্তব লাইফ জানার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তারাই একমাত্র আমার প্রতিটি কোশ্চেনের আনসার করতে পারবে, অর্থাৎ অসপি, এমসিকিউ, এসিকিউ বিভিন্ন বোর্ডে আসা, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, রাজশাহী ইউনিভার্সিটি সবকিছুর আনসার গুলো আমরা একটা ভিডিওতে সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলুন শুরু করি। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এখান থেকে প্রথমে জানতে হবে যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলোতে ইস্ট্রোজেন থাকে, প্রজেস্টেরন থাকে, এবং এরা হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন। ঠিক আছে, তো আমরা তখন প্রশ্ন আসবে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন অর্থাৎ হরমোনাল কন্ট্রাসেপটিভের ক্লাসিফিকেশন বলো। এটা কিন্তু আপনার রিটেনের একটা কোশ্চেন। ঠিক আছে, যে হরমোনাল কন্ট্রাসেপটিভস, ক্লাসিফিকেশন অফ হরমোনাল কন্ট্রাসেপটিভ, এটা রিটেনের কোশ্চেন এবং এটা অস্পি কোশ্চেন। অস্পিতেও আসে, রিটেনও আসে। যে পড়া দ্য স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ, সিউ 17 জানুয়ারিতে আসছে, সিউ 15 জুলাইতে আসছে। দেন ঢাকা ইউনিভার্সিটি 13তে আসছে, 11তে আসছে, 16তে আসছে। রাজশাহী ইউনিভার্সিটি 18 নভেম্বর আসছে। তার মানে রিসেন্ট ইয়ার্স গুলো পড়তেছি। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা দেখেন কি কি পাচ্ছি। স্টেরয়েডাল মানে হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভস, হরমোনাল হরমোনাল কন্ট্রাসেপটিভস এর ক্লাসিফিকেশন যদি আপনাকে বলে তাহলে কি কি করবেন? ওরাল, প্যারেন্টাল এবং হচ্ছে ডিভাইস, তিনটা জিনিস। ওরালের মধ্যে আমরা মোস্ট কমনলি যেগুলো ইউজ করি বলবো, কম্বাইন্ড এর মধ্যে আমরা জানি যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, যেখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কম্বিনেশন থাকে। ঠিক আছে, আর এমার্জেন্সি, এমার্জেন্সি হচ্ছে পোস্ট কয়টাল, পোস্ট কয়টাল এমার্জেন্সি, অর্থাৎ এমার্জেন্সি কন্ট্রাসেপশন যেটা। আর হচ্ছে সিঙ্গেল প্রিপারেশনের মধ্যে, অর্থাৎ শুধু প্রজেস্টেরন, যেমন মিনি পিল, প্রজেস্টেরন অনলি পিল যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল প্রিপারেশন। কম্বাইন্ড প্রিপারেশন যেখানে ইস্ট্রোজেন থাকবে, প্রজেস্টেরন থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। ওকে, তারপরে আসেন যে মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিকের কথাটা হচ্ছে এরকম যে প্রথমবারে মনে করেন মনোফেজিক শুধুমাত্র একবারই একটা ডোজ দিলেন, বাইফেজিক প্রথমবার দিলেন মনে করেন 0.2, তারপর একটু বাড়াইলেন 0.3, এরকম মানে বাইফেজিক। ট্রাইফেজিক মানে তিনবারে, একটা সাইকেলের মধ্যে তিনবারে সে ইস্ট্রোজেন বাড়াচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলে তিনবারে ইস্ট্রোজেন বাড়াচ্ছে। ঠিক আছে, প্রথমে 0.2 থাকলে 0.3, তারপর 0.5, এরকম তিনবারে বাড়াচ্ছে। কি বাড়াচ্ছে? অ্যামাউন্টটা বাড়াচ্ছে। এগুলো ডিটেলস আমি ভিতরে যাব না, জাস্ট একটু আছে সেজন্য বুঝাই এলাম আর কি, যে কোনটা মনোফেজিক, কোনটা বাইফেজিক, কোনটা ট্রাইফেজিক। ইস্ট্রোজেন লেভেলটাকে বাড়ায়, প্রজেস্টেরনকে কনস্ট্যান্ট রেখে, প্রজেস্টেরন অ্যামাউন্ট কনস্ট্যান্ট রেখে ইস্ট্রোজেন লেভেলটা বাড়ায়। এটা হচ্ছে মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক, এটার সিস্টেমটা। তো যাই হোক, এগুলো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে ওসিপি বলবো, দেন এমার্জেন্সি পোস্ট কোয়ার্টাল বলবো, এগুলো হচ্ছে কম্বাইন্ড হয়। আর সিঙ্গেল প্রিপারেশনের মধ্যে মিনিপিল একটা বলবো, আর প্যারেন্ট্রালের মধ্যে ইনজেক্টিবলস এর মধ্যে হচ্ছে ডিপোর্ট, মিড্রক্সি, প্রজেস্টেরন অ্যাসিটেট, নরথিস্টার্ন, এটা আমরা শুধু ডিএমপি এটা বললেই হবে। আর ইমপ্ল্যান্টের মধ্যে ইমপ্ল্যানন এবং নরপ্ল্যান্ট, লেভোনিজেস্ট্রল, রড। ঠিক আছে, এগুলো হচ্ছে ইমপ্ল্যান্ট। এগুলো কি? এগুলো হচ্ছে প্যারেন্ট্রাল ইনজেক্টিবলস এবং হচ্ছে ইমপ্ল্যান্ট। ঠিক আছে, আর ডিভাইসের মধ্যে আমরা বলবো ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, লেভোনর্জেস্ট্রল কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেগুলো, সেটা হচ্ছে আপনার ডিভাইসের মধ্যে পড়বে। তো এগুলো হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ, হরমোন কন্ট্রেনিং কন্ট্রাসেপটিভস। এই আইইউডি দেখে অনেকে আবার আইইউসিডির কথা মনে পড়ে যাচ্ছে, রাইট? সেখানে আমরা কপারটি ইউজ করি, সেটা কিন্তু আবার হরমোন না। ঠিক আছে, কিন্তু আইইউডি যেটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, লেভোনর্জেস্ট্রল কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটা কিন্তু আবার হরমোনাল কন্ট্রাসেপটিভস। ক্লিয়ার? তাহলে এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের অস্পিতেও আসছে, এবং এই ক্লাসিফিকেশনটা অর্থাৎ হরমোনাল কন্ট্রাসেপটিভস এর ক্লাসিফিকেশন অস্পিতে আসছে এবং রিটেনেও আসছে। এরপর গাইস তাহলে দেখেন কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল কি কি কথাটা আছে এখানে। দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন, অর্থাৎ এই পিলটা খাওয়া যেদিনই মানে যখনই সে বন্ধ করবে, ঠিক তখনই তার প্রেগন্যান্সির যে অর্থাৎ নেক্সট সাইকেলেই সে আবার প্রেগনেন্ট হওয়ার সুযোগ থাকবে। দিস ইজ দ্য মোস্ট রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন। রিভার্সিবল মানে কি? যখন পিল খাচ্ছে তখন সে প্রেগনেন্ট হচ্ছে না, বাট যখন পিল খাওয়া বন্ধ করে দিচ্ছে তখন প্রেগনেন্স হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল। The commonly used progestins are levonorgestrel, norethisterone, desogestrel, and the estrogens are principally confined to either ethinyl estradiol or menstrenol. তাহলে এখানে কি কি প্রজেস্টেরন ইউজ করতেছি এবং কি কি ইস্ট্রোজেন ইউজ করতেছি, আপনি যদি জাস্ট নামগুলা পড়েন, আমাদের প্রজেস্টেরনের মধ্যে আমরা ইউজ করি লেভোনর্জেস্টেরল, নরেথিস্টেরন, ডেসোজেস্টেরল, এটা থার্ড জেনারেশন একটা প্রজেস্টেরন। আর ইস্ট্রোজেনের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে ইথাইনিল এস্ট্রাডিol অথবা হচ্ছে মেনস্ট্রেনল। আমরা মেইনলি ইথাইনিল এস্ট্রাডিলের কথা মাথায় রাখবো। আর এখানে লেভোনর্জেস্টেরল, তারপর নরথেস্টেরন এবং ডেসোজেস্টেরল তিনটা ইউজ করা হয়। এগুলো হচ্ছে প্রজেস্টিন, এগুলো প্রজেস্টেরন। আর ইথাইনিল এস্ট্রাডিলটা হচ্ছে এস্ট্রোজেন। ক্লিয়ার? এখন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এই মেকানিজম অ্যাকশনটা খুব সুন্দর করে এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট বোর্ডে। হ্যালো গাইজ, আমি এখানে যেই ছবিটা আঁকছি, এত সুন্দর করে হচ্ছে আমি আপনাদের ওসিপির যেই মেকানিজমটা, অর্থাৎ ওসিপির মেকানিজম অফ অ্যাকশনটা বুঝাই দিব, দেখবেন আজীবন মনে থাকবে, কখনো ভুলবেন না।
তো প্রথমে আসেন এখানে ওসিপি তে আমরা ইউজ করি ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রজেস্টেরন, রাইট? অর্থাৎ কম্বাইন্ড ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ইউজ করতেছি। তো নরমালি আমাদের কি হয়, এটা হচ্ছে ওভারি। তো ওভারির মধ্যে এই যে ফলিকলগুলা রিক্রুটমেন্ট হয় এবং ফলিকলগুলা রিক্রুটমেন্ট হয়, ফলিকলগুলো আস্তে আস্তে বড় হয়। এগুলা কার জন্য হয়? এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের জন্য হয়। আর ওভুলেশন হয় হচ্ছে লুটিনাইজিং হরমোনের জন্য হচ্ছে। তাহলে এফএসএইচ এবং হচ্ছে এলএইচ এরা রিলিজ হয় এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এই এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে এফএসএইচ এবং এলএইচ রিলিজ হচ্ছে। আমি যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দিচ্ছি, এটা কি করতেছে? এরা একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের উপরে। এটা হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস আর দিস ইজ পিটুইটারি। তো হাইপোথ্যালামাস থেকে আসা গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে যখন নেগেটিভ ফিডব্যাক দিবে, তখন এই এফএসএইচ এবং এলএইচ এর রিলিজ কমে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যেটা করে প্রোজেস্টেরন এলএইচ কে বন্ধ করে আর ইস্ট্রোজেন এফএসএইচ কে বন্ধ করে। অর্থাৎ এদের সিক্রেশন যদি কমে যায়, তখন আমাদের ফলিকুলার রিক্রুটমেন্ট হবে না। এদের সিক্রেশন যদি কমে যায়, তখন ফলিকুলার রিক্রুটমেন্ট হবে না। ফলিকুলার রিক্রুটমেন্ট হবে না। প্লাস এলএস সার্জ কমে গেলে ওভুলেশন হবে না। আমরা জানি ওভুলেশন দরকার পড়ে এলএস সার্জ। তাহলে আলটিমেটলি এই মেকানিজমটা হচ্ছে কি তৈরি করতেছে এখানে? অ্যানোভুলেশন তৈরি করতেছে, রাইট? অ্যানোভুলেশন। তাহলে ১ নাম্বার মেকানিজম হচ্ছে অ্যানোভুলেশন। এখানে কি করতেছে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুজনে মিলে আমাদের এই যে হাইপোথ্যালামো পিটুইটারি যে অ্যাক্সিস, এটা হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে সে নেগেটিভ ফিডব্যাক দিয়ে বন্ধ করতেছে, যার ফলে অ্যানোভুলেশন হচ্ছে। এটা হচ্ছে একটা মেকানিজম। তারপরে আর কি মেকানিজম আছে? এখানে দেখেন এই যে ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ কি? পুরো থ্রু আউট দ্য সাইকেল আমাদের ইস্ট্রোজেন তৈরি হতে থাকে, তাই না? তাহলে সেই ইস্ট্রোজেন কি করে? এই যে এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়ায়। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়াচ্ছে, রাইট? তাহলে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়াচ্ছে কে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়াচ্ছে। যার ফলে কি হবে? যে ইট প্রিভেন্ট ইরেগুলার শেডিং অ্যান্ড আনওয়ান্টেড ব্রেক থ্রু ব্লিডিং। ব্লিডিং কেন হয়? যখন এই যে এন্ডোমেট্রিয়াম গুলা যখন যখন আপনার ইস্ট্রোজেন কি বলে? যখন আমাদের উইথড্র হয়, অর্থাৎ প্রোজেস্টেরন ইস্ট্রোজেন লেভেল কমে যায়, তখন হচ্ছে আমাদের এই যে ইস্ট্রোজেন যখন কমে যায়, ইস্ট্রোজেন যখন কমে যাবে, তখন এই যে এন্ডোমেট্রিয়াম গুলো আছে এগুলো শেডিং হয়। এগুলো কি হবে? শেডিং হয়। এগুলো শেডিং হয়। শেডিং হলে তখন হচ্ছে আপনার ব্লিডিং হয়। এটাকে ব্রেক থ্রু ব্লিডিং বলতেছি। ব্রেক থ্রু ব্লিডিং। ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম গুলো শেডিং হয়ে এই যে ব্লিডিং হবে। কার কারণে? যদি ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়। ক্লিয়ার? আমার কথা বুঝা গেছে? ইস্ট্রোজেন লেভেলটা যদি কমে যায়। ইস্ট্রোজেন লেভেল কমে গেলে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ আর হবে না। এগুলো আল্টিমেটলি শেড হয়ে ব্লিডিং হবে। তাহলে আমাদের যদি আমরা ওসিপি দেই, তখন কি হবে? বাইরে থেকে আমরা ইস্ট্রোজেন সাপ্লাই দিচ্ছি, যার ফলে এই এন্ডোমেট্রিয়াম শেডিংটা হবে না, অর্থাৎ ইরেগুলার শেডিংটাকে সে প্রিভেন্ট করবে এবং ইট উইল প্রিভেন্ট ব্রেক থ্রু ব্লিডিং। ইস্ট্রোজেন যদি আমি বাইরে থেকে দেই, ইট উইল প্রিভেন্ট ব্রেক থ্রু ব্লিডিং। ক্লিয়ার? তাহলে ইস্ট্রোজেনের কাজগুলো আগে একটু বলে নিই। তারপরে এবার আসেন প্রোজেস্টেরন। এটার কাজ এখানে খুবই ইম্পর্টেন্ট। প্রোজেস্টেরন কি করতেছে এখানে? ১ নাম্বার, প্রোজেস্টেরন হচ্ছে ইস্ট্রোজেনের উল্টা কাজ করে। উল্টা কাজ করে কিরকম? যে প্রজেস্টেরন হচ্ছে আপনার এই যে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করতেছে ইস্ট্রোজেন, আর প্রজেস্টেরন হচ্ছে তার ঠিক উল্টা কাজ করবে। সে কি করবে দেখাচ্ছি। প্রজেস্টেরন হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম অ্যাট্রফি করে। অ্যাট্রফি। এন্ডোমেট্রিয়ামের গ্রোথটাকে কমায়। অ্যাট্রফি করে। ইস্ট্রোজেনের উল্টা কাজ করে প্রজেস্টেরন। অর্থাৎ এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করে। এই কারণে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করলে কি হবে? এন্ডোমেট্রিয়াম যখন ছোট হয়ে আসবে, তখন এগুলো আল্টিমেটলি ব্লাডের মাধ্যমে বের হয়ে চলে আসবে। তখন সেটাকে আমরা বলি হেভি উইথড্রয়াল ব্লিডিং। ঠিক আছে? যখনই আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন আপনার যেটা বললাম যে ইট কাউন্টারঅ্যাক্টস দ্য সাইড ইফেক্টস অফ ইস্ট্রোজেন লাইক এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এন্ড হেভি উইথড্রয়াল ব্লিডিং। মানে হচ্ছে এই যে ইস্ট্রোজেন যদি উইথড্র করেন, তখন এন্ডোমেট্রিয়াল শেডিং হয়ে এই যে ব্লিডিং হচ্ছে সেটাকে সে কাউন্টারঅ্যাক্ট করে। ইস্ট্রোজেনের কাজটাকে সে প্রিভেন্ট করে প্রজেস্টেরন। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি কি জিনিসটুকু বুঝাতে পারছি? আচ্ছা।
তাহলে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়ায় কি ইস্ট্রোজেন, আর প্রজেস্টেরন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ কমায়, অ্যাট্রফি করে। তাহলে এন্ডোমেট্রিয়ামের অ্যাট্রফি করলে কি সুবিধা হবে? এন্ডোমেট্রিয়াম যদি অ্যাট্রফি করে, ঠিক এন্ডোমেট্রিয়ামকে যদি সে অ্যাট্রফি করে চিকন করে ফেলে, তখন কিন্তু আমাদের এখানে ইমপ্লান্টেশন হতে পারবে না। তাহলে কি হবে এখানে? ইট প্রিভেন্ট ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন হতে দিচ্ছে না, ইমপ্লান্টেশন হতে দিচ্ছে না কে? প্রজেস্টেরন। ক্লিয়ার? কারণ সে এন্ডোমেট্রিয়াম অ্যাট্রফি করতেছে এইজন্য। প্রজেস্টেরন আমাদের আরো একটা কাজ করে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সার্ভাইকাল মিউকাস প্লাগ আছে, এই মিউকাস প্লাগটাকে সে থিক করে, যার কারণে স্পার্ম এখান থেকে ট্রান্সপোর্ট হতে পারে না। ঠিক আছে? প্রজেস্টেরন আরো একটা কাজ করে, আমাদের টিউবের যে মোর্টালিটি আছে, এই মোর্টালিটিকে সে প্রিভেন্ট করে, কমায় দেয়। যার ফলে হচ্ছে আপনাদের এখান থেকে স্পার্ম ট্রান্সপোর্ট হতে পারবে না। সো এগুলো হচ্ছে ওসিপি মেকানিজম অফ অ্যাকশন। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিছি। মেইন হেডলাইন হচ্ছে অ্যানোভুলেশন, প্রিভেন্ট ইমপ্লান্টেশন এবং সার্ভাইকাল মিউকাস প্লাগ তৈরি করবে, আর হচ্ছে টিউবাল মোর্টালিটি কমাবে। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের আসল কথাবার্তা। তাহলে এই মেকানিজম অফ অ্যাকশন আপনার কোন পরীক্ষায় মানে কোথায় আসছে সেটা ইম্পর্টেন্ট জানা, তাই না? আপনার মেকানিজম অফ অ্যাকশন অসপিতে আসছে, মেকানিজম অফ অ্যাকশন আপনার রিটেন কোশ্চেনে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 18 নভেম্বর রিটেন কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এটা ভাইভাতে তো অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেই। ঠিক আছে? তো গাইস, এখন আমি আপনাদেরকে অ্যাডভান্টেজেস অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটার কন্ট্রাসেপটিভ বেনিফিটস, নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, এগুলো কিন্তু আপনারা অনেক সময় মনে রাখতে পারেন না, রাইট? বাট আমার এই ছবিতে দেখবেন যে আপনারা আজকের পর থেকে একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম মনে থাকবে, কখনই আপনারা সেটা ভুলবেন না। আমি এখন এত সুন্দর করে আপনাদেরকে জিনিসগুলো পড়িয়ে দিব। তো দেখেন, আমাদের প্রথমে হচ্ছে আমরা ইন্ডিকেশনস যদি বলে, সেক্ষেত্রে ইন্ডিকেশনে 1 নম্বর ইন্ডিকেশনস হচ্ছে কন্ট্রাসেপশনস। ঠিক আছে? এখানে আমরা এটা ২ ভাবে ইউজ করতে পারবো। ইন্ডিকেশন এবং হচ্ছে আবার অ্যাডভান্টেজ, ২ ক্ষেত্রেই আমরা এটা বলতে পারবো। ইন্ডিকেশন যেমন অ্যাডভান্টেজেস এর মধ্যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, অর্থাৎ অ্যাডভান্টেজের মধ্যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস যেগুলো, এগুলো ইন্ডিকেশনের মধ্যে চলে আসবে। আর ১ নম্বর ইন্ডিকেশন হবে কন্ট্রাসেপশনস। ঠিক আছে? তাহলে আমার ইন্ডিকেশন হয়ে যাচ্ছে একই সাথে, অ্যাডভান্টেজেস গুলো পড়ে ফেলতে পারতেছি একসাথে। এটা কিন্তু আপনার অসপির কোশ্চেন। এটা অসপিতে আসছে এবং এটা আপনার রিটেন ভাইভাতেও আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো দেখেন এখানে আমি যেটা এখন বলব, ১ম এ ওসিপিতে আপনাদের কি হচ্ছে, কন্ট্রাসেপশন হচ্ছে, কিভাবে হচ্ছে, মেকানিজম অফ অ্যাকশন আগের ভিডিওতে আমি বলেছি। এখন এর অ্যাডভান্টেজেস গুলো কি হবে? নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, এটা মাস্ট জিজ্ঞাসা করবে এবং এত সুন্দর করে আজকে দেখায় দিব যে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তো ১ম এ আপনি একটু লক্ষ্য করেন যে এখানে আমাদের কি দিচ্ছি আমরা? ইস্ট্রোজেন দিচ্ছি আর হচ্ছে প্রজেস্টেরন দিচ্ছি। রাইট? ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রজেস্টেরন দিচ্ছি। ওসিপি তে আমাদের কি থাকতেছে? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন নরমালি এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়ায়। রাইট? এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়ায়। তো এন্ডোমেট্রিয়ামের যত বেশি গ্রোথ হবে, তত বেশি আমাদের যখন ব্লিডিং হবে, তখন এন্ডোমেট্রিয়াল শেডিং বেশি হবে। শেডিং বেশি হলে তখন ব্লিডিং বেশি হবে। তখন এটাকে আমরা বলি মেনোরেজিয়া। দিস ইস এক্সেস ব্লিডিং। এক্সেস ব্লিডিং। যত বেশি এন্ডোমেট্রিয়াম গ্রোথ হবে, তত বেশি আমাদের কি হবে? যে এন্ডোমেট্রিয়াল শেডিং হবে, যার ফলে হচ্ছে এক্সেস ব্লিডিং হবে। দিস ইজ আ মেনোরেজিয়া। ঠিক আছে? এখন আমাদের এখানে কি দিচ্ছি আমরা? প্রজেস্টেরন দিচ্ছি না? প্রজেস্টেরন হচ্ছে ইস্ট্রোজেনের কাজকে প্রিভেন্ট করে। প্রজেস্টেরন ইস্ট্রোজেনের কাজকে কাউন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ ইস্ট্রোজেন যা করে তার ঠিক উল্টা কাজ করে হচ্ছে আমার এই প্রজেস্টেরন। তার মানে এই মেনোরেজিয়াকে আমার বন্ধ করতে পারবে, এই যে এটার মধ্যে যে প্রজেস্টেরনটা আমরা দিচ্ছি, এই প্রজেস্টেরন হচ্ছে আপনার এই মেনোরেজিয়াটাকে, এক্সিস ব্লিডিং কে বন্ধ করতে পারবে। কারণ প্রজেস্টেরন হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করে, এন্ডোমেট্রিয়াম অ্যাট্রফি করে। বুঝতে পারছেন? অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটাকে ছোট করে রাখে, বেশি বড় হইতে দেয় না। সো তাহলে প্রজেস্টেরনটা এখানে এস্ট্রোজেনের কাজটাকে কি করতে পারবে? প্রজেস্টেরনটা এস্ট্রোজেনের কাজটাকে কমব্যাট করতে পারবে। তাহলে এটা একটা মেকানিজম অফ অ্যাকশন, যে মেনোরেজিয়া, রিডাকশন অফ মেনোরেজিয়া 50%। তারপরে হচ্ছে রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করা। তারপর হচ্ছে আপনার রিডাকশন অফ ডিসমেনোরিয়া, ডিরেকশন অফ ডিসমেনোরিয়া, অর্থাৎ মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি যেগুলো আছে এগুলো কারেক্ট করবে। তারপর হচ্ছে রিডাকশন অফ প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম। ঠিক আছে? রিডাকশন অফ প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম, অর্থাৎ আপনার এই যে মেনস্ট্রুয়াল সাইকেল গুলো, এগুলো সব ঠিক থাকে। ইস্ট্রোজেন আবার হচ্ছে ইট এলিভেটস দ্য মুড, মুড ভালো করে দেয়। ঠিক আছে? ইস্ট্রোজেন হচ্ছে ইট এলিভেটস মুড, এলিভেট মুড। আর প্রজেস্টেরন হচ্ছে ডিপ্রেশন করে। তাহলে এলিভেটস হচ্ছে মুড। এজন্য প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম কমায় দিচ্ছে। তারপরে আমাদের যে ওসিপি পিল আছে, সেই পিলের মধ্যে আমাদের টোটাল ২৮ টা ওষুধ থাকে। এর মধ্যে লাস্ট যে ৭ টা ওষুধ থাকে আপনারা সবাই জানেন।
যে লাস্ট যে 7টা ওষুধ থাকে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট। তাহলে আয়রন ট্যাবলেট দিলে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বিরুদ্ধে প্রোটেকশন এগেইনস্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেটাও কিন্তু আমার চলে আসবে। কিসের ভিতরে? আমার এই অ্যাডভান্টেজেস এর মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার এখন যেটা বলবো প্রোটেকশন এগেইনস্ট হেলথ ডিসঅর্ডার। হেলথ ডিসঅর্ডার, তাহলে আচ্ছা এটা একটু লিখে দিই এখানে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কমব্যাট করতে পারবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কমব্যাট করতে পারবে এটা। আচ্ছা। এবার আসেন হেলথ ডিসঅর্ডারস। এইখানে আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা আমি এখন আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে প্রথমে দেখেন এখানে কি হচ্ছে, আমি আমার সাথে, সাথে আপনারা ধরেন তাহলে জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথমে এখানে হচ্ছে আপনার ইস্ট্রোজেন, আমরা যে ইস্ট্রোজেনটা দিচ্ছি, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে সে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা আছে এটাকে কমায় দেয়। তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে গেলে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে? আমাদের যে গ্রানুলোসাস সেল আছে, এই যে ফলিকল, এই যে ফলিকল দেখতেছেন, এই ফলিকলের এখানে গ্রানুলোসাস সেল, এই গ্রানুলোসাস সেল থেকে সে কি করে? অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি করে। কিন্তু ইস্ট্রোজেন যদি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমায় দেয়, তখন কি হবে? আমার অ্যান্ড্রোজেন থেকে আর ইস্ট্রোজেনটা তৈরি হবে না। কথা বুঝতেছেন? এই ফলিকুলার হরমোন স্টিমুলেটিং হরমোন সে কিভাবে কমায়? সে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা আছে, ইস্ট্রোজেনটা এটাকে একটা নেগেটিভ ফিডব্যাক দেয়। আর এই নেগেটিভ ফিডব্যাকের কারণে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কমে যায়। আর এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে গেলে তখন অ্যান্ড্রোজেন থেকে আমার ইস্ট্রোজেন তৈরি হবে না। আর অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন যদি না তৈরি হয় তখন আমার বেনিফিটসটা কি? আমার বেনিফিট হচ্ছে যেসব ডিজিজে আমার ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, যেমন ধরেন ম্যালিগনেসি, যেগুলো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ম্যালিগনেসি, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ম্যালিগনেসি যেমন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, কোলন ক্যান্সার, বিনাইন ব্রেস্ট ডিজিজ, ঠিক আছে? এই জিনিসগুলা থেকে, অর্থাৎ এই ম্যালিগনেসি গুলা থেকে প্রিভেন্ট করতে পারবে যেহেতু এখানে ইস্ট্রোজেন কমাচ্ছে। ক্লিয়ার? ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এই ক্যান্সার গুলো, ম্যালিগনেসি গুলো থেকে প্রিভেন্ট করতে পারবে। প্লাস ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেসব টিউমার আছে, বিনাইন টিউমার আছে যেমন এন্ডোমেট্রিওসিস, এগুলো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। ফাইব্রয়েড ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। ফাংশনাল ওভারিয়ান সিস্ট ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। বিনাইন ব্রেস্ট ডিজিজ এর মধ্যে পড়বে, এগুলো হচ্ছে বিনাইন, এগুলো হচ্ছে বিনাইন। ঠিক আছে? ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেগুলো আছে এগুলোকে প্রিভেন্ট করতেছে। এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, ফাংশনাল ওভারিয়ান সিস্ট, বিনাইন ব্রেস্ট ডিজিজ। আর ম্যালিগনেন্সির মধ্যে আসবে ৩টা: এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, কোলন ক্যান্সার। এইগুলা থেকে হচ্ছে আপনার প্রোটেকশন দিচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেগুলা। ঠিক আছে? এটা বুঝতে পারছেন? আচ্ছা। এবার মজার, মজার জিনিস দেখেন কত সুন্দরভাবে শিখাচ্ছি। এরপরে আবার আসেন যে আপনার প্রজেস্টেরন যেটা দিচ্ছি, এই প্রজেস্টেরন হচ্ছে আমাদের কি করে? লুটিনাইজিং হরমোনকে লুটিনাইজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে লুটিনাইজিং হরমোনকে কমায় দেয়। এটাও আপনার গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দিবে, যার কারণে লুটিনাইজিং হরমোন যার কারণে এই লুটিনাইজিং হরমোন কমে যাবে। এবং লুটিনাইজিং হরমোন কমে গেলে আমাদের এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে সিম্পটমস গুলা হয়, অর্থাৎ হার্সুটিজম, একনি, সেই জিনিসগুলো এখানে হবে না। ঠিক আছে? কেন হবে না? কেন হবে না? দেখেন যে এই যে দেখেন লুটিনাইজিং হরমোন যখন কমে যায়, সে কি করে? আমাদের যে থিকা সেল আছে, সেই থিকা সেলে এই লুট এই এলডিএল, এগুলো হচ্ছে কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, কোলেস্টেরল। এই কোলেস্টেরল থেকে অ্যান্ড্রোজেন তৈরি করে। কিন্তু যদি লুটিনাইজিং হরমোন কমে যায় তাহলে এলডিএল থেকে অ্যান্ড্রোজেন তৈরি হবে না। আর অ্যান্ড্রোজেন যদি না তৈরি হয় তখন আমাদের এই যে অ্যান্ড্রোজেনিক যে ফিচারস গুলো আছে, অর্থাৎ হার্সুটিজম, একনি, এই জিনিসগুলা হবে না। কথা বুঝে গেছে? আর অ্যান্ড্রোজেনিক প্রজেস্টেরনকে বলা হয় মোর অ্যান্ড্রোজেনিক। এই যে প্রজেস্টেরনটা হচ্ছে কি? মোর অ্যান্ড্রোজেনিক। অলরেডি তার আমি জিনিসটা বুঝাইতে পারছি আপনাদেরকে। তাহলে হার্সুটিজম, একনি, এই জিনিসগুলো হবে না যেহেতু আমাদের এখানে লুটিনাইজিং হরমোনটা কমে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে হার্সুটিজম, একনি, এগুলো থেকে আপনি প্রিভেন্ট করতে পারতেছেন, প্রোটেকশন করতে পারতেছেন। প্রোটেকশন এগেইনস্ট হেলথ ডিসঅর্ডারস। তাহলে গাইস আমি কিন্তু আপনাদেরকে পুরা অ্যাডভান্টেজেস গুলা খুব সুন্দর করে একটা ফিগারের মধ্যে অনেক সুন্দর করে আমি আপনাদেরকে দেখাইছি। এখানে আরো একটা মজার জিনিস আছে। এই যে প্রজেস্টেরন, সে কি করে? এই সার্ভাইকাল মিউকাস প্ল্যাক্সটাকে ঠিক করে দেয়। যার ফলে আমাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে, ইনফেকশন, এখানে উপরের দিকে যেতে পারে না।
ঠিক আছে? আর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি না হয় তাহলে আমাদের কি হবে? একটোপিক প্রেগন্যান্সি যেটা আছে এইটাও হবে না। কারণ আমরা জানি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে পকেট তৈরি হয় এখানে, যেগুলোর মধ্যে একটোপিক প্রেগন্যান্সি হয়। তাহলে এখানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি না হয় তাহলে আমাদের একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সটা কমে যাবে। কথা বোঝা গেছে? একটোপিক প্রেগন্যান্সি আরো একটা কারণে হয়, প্রজেস্টেরন হচ্ছে আমাদের হ্যাঁ, এই তো এগুলোই বললাম। তাহলে কথাটা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাডভান্টেজেস এবং ইন্ডিকেশনস এর মধ্যে আপনি বলতে পারেন এবং খুব সুন্দর করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? এগুলো নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস প্লাস হচ্ছে আপনার ইন্ডিকেশনস এর মধ্যে আপনি এগুলো বলবেন। সো গাইস দেখেন এখন যে কথাগুলো বলছি সবকিছু আপনারা বইতে পাবেন। এই যে দেখেন মোড অফ অ্যাকশন, এই যে অ্যানোভুলেশন করতেছে, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করতেছে, যার ফলে হচ্ছে ইমপ্লান্টেশন হতে দিচ্ছে না প্রজেস্টেরনের কারণে। এটা হচ্ছে ওসিপি মেকানিজম অফ অ্যাকশন দেখাচ্ছি। সার্ভাইকাল মিউকাস প্লাক ঠিক করতেছে, এটাও বলছি। এবং টিউবাল মোর্টালিটি কমায় দেয় প্রজেস্টেরন, এটাও বলছি। ঠিক আছে? মেকানিজম অফ অ্যাকশন শেষ। তারপরে হচ্ছে আপনার এখানে এই যে ইস্ট্রোজেনের কাজ এফএসএস কমানো, প্রজেস্টেরনের কাজ ইনহিবিট এলএস সার্চ, এলএস সার্চকে কমায় দেয়। সো দুইটা মিলে হচ্ছে আলটিমেটলি আর প্রজেস্টেরন হচ্ছে সার্ভাইকাল মিউকাস প্লাককে ঠিক করে দিচ্ছে। রাইট? ওকে। তারপরে আসেন সিলেকশন অফ পেশেন্ট, এটা আমরা পড়বো। তার আগে আমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এগুলো একটু পড়ে নেই। তো গাইস এখন আমি যেটা পড়তেছি সেটা হচ্ছে আপনার এটাকে আপনি কোথায়, কোথায় ইউজ করতে পারবেন এখন যেটা পড়বো। এটা আপনি কমপ্লিকেশন হিসেবে ইউজ করতে পারবেন, ডিসঅ্যাডভান্টেজ হিসাবে এবং কন্ট্রা ইন্ডিকেশনটাও এখান থেকে দেখে বুঝতে পারবেন। ওসিপির কি কমপ্লিকেশনস আছে খুব সুন্দর করে দেখাই দিয়েছি এখানে ২ টা চার্ট করে। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ইউজ করতেছি এখানে আমরা, তাই না? তো ইস্ট্রোজেন গুলো হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড, এইচডিএল অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা এখানে বাড়ায়। ওরা আবার এলডিএল কমায়, এটা ওদের একটা প্রোটেক্টিভ ফ্যাক্টরস, বাট ওরা কোলেস্টেরল লেভেলটা বাড়াচ্ছে এখানে। তাহলে এই কোলেস্টেরল বাড়ার কারণে আপনার ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন কি করে? এলডিএল বাড়ায়। তো আল্টিমেটলি এরা দুজনেই মিলে কি করতেছে? থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার গুলো করতেছে, যেমন হাইপারটেনশন, স্ট্রোক, করোনারি আর্টারি ডিজিজ। আর হচ্ছে এই যে বেশি কোলেস্টেরল থাকার কারণে এই কোলেস্টেরল গুলো এই যে কোলিস্ট্যাটিক জন্ডিস তৈরি করতেছে। ঠিক আছে? কোলেস্টেরল থেকে তো বাইল তৈরি হয়, তাই না? সো তখন হচ্ছে গলস্টোন তৈরি হয়, কোলিস্ট্যাটিক অর্থাৎ গলস্টোন তৈরি হয়, কোলিস্ট্যাটিক জন্ডিস তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটুকুর মধ্যে এগুলো হচ্ছে মেজর কমপ্লিকেশন। এগুলো হচ্ছে কি মেজর কমপ্লিকেশন। তাহলে মেজর কমপ্লিকেশন যখন পড়তেছি তখন তো এইখানে আপনার কন্ট্রা ইন্ডিকেশন গুলো চলে আসতেছে। আপনি যদি বলি কন্ট্রা ইন্ডিকেশন, তাহলে এখানেও আপনি কন্ট্রা ইন্ডিকেশন গুলো বলে ফেলতে পারতেছেন। কিরকম? যদি কারো আপনার ব্লাড প্রেশার অর্থাৎ হাইপারটেনশন থাকে তাহলে তাকে আমরা দিব না। যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে তাহলে তাকে আমরা দিব না। ঠিক আছে? তাহলে ব্লাড প্রেশার বললাম। তারপর যদি কারো ডিপ ভেইন থ্রম্বোসিস থাকে, হাইপারটেনশন থাকে বললাম। এগুলা থাকলে ডিপ ভেইন থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, তাই না? ডিপ ভেইন থ্রম্বোসিস থাকলে দিব না। তারপর হচ্ছে হাইপারটেনশন থাকলে দিব না। তারপরে আর হচ্ছে স্ট্রোক থাকলে দিব না। ঠিক আছে? করোনারি আর্টারি ডিজিজ থাকলে তাকে আমরা দিব না। তারপরে আপনার আর কি আছে? দেন এখানে দেখেন কোলিস্ট্যাটিক জন্ডিস, ঠিক আছে? অর্থাৎ গলস্টোন ডেভেলপ করছে। অর্থাৎ কারো যদি আপনার এই গলস্টোন থেকে হচ্ছে যদি লিভার সিরোসিস ডেভেলপ করে তখন কিন্তু অর্থাৎ আপনার লিখে দিই এটা কন্ট্রা ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে দিব না আমরা। লিভার সিরোসিস ডেভেলপ করে তাদের ক্ষেত্রে আমরা দিব না। আরেকটা ২ টা ইম্পোর্টেন্ট কথা সেটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। এই দুইটা সব ক্যান্সার ভালো করে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু ভালো করে না। ব্রেস্ট ক্যান্সারে আমরা এটা দিব না। কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ব্রেস্ট ক্যান্সার এবং হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স, সিএস সার্ভিক্স। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা দিব না। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এবার আসেন আমরা আরো কিছু জিনিস এখান থেকে পড়ছি সেগুলো বলি। যেমন ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ বাড়ায়। সো এন্ডোমেট্রিয়ামের গ্রোথ যত বাড়বে তত আমাদের কি হবে? যেই আ যদি লো ডোজে আমি যদি আপনার ওসিপি দেই তখন ব্রেক থ্রু ব্লিডিং হবে। ব্রেক থ্রু ব্লিডিং মানে কি? থেকে ব্লিডিং হচ্ছে। পুরো মেনস্ট্রুয়াল সাইকেল জুড়ে থেকে ব্লিডিং হচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে আপনি লো ডোজে আ ওসিপি দিচ্ছেন এই কারণে। তো এটা বন্ধ করতে হলে আপনার ইস্ট্রোজেনের কনসেনট্রেশনটা অর্থাৎ ইস্ট্রোজেনের পরিমাণটা একটু বাড়াইতে হবে। অর্থাৎ বাইফেজিক, ট্রাইফেজিক এভাবে যাবো। এটা কি করতে পারবে? ব্রেক থ্রু ব্লিডিং টাকে প্রিভেন্ট করতে পারবে। কারণ ওটা এন্ডোমেট্রিয়ামের গ্রোথটাকে ধরে রাখবে এইজন্য। আর উইথড্রয়াল ব্লিডিং কি? এন্ডোমেট্রিয়াম যখন আপনি ওসিপি খাওয়া যখন বন্ধ করে দিবেন, when ওসিপি স্টপ করে দিবেন খাওয়া, তখন কি হবে? যে এই উইথড্রয়াল ব্লিডিংটা হবে।
অর্থাৎ এন্ডোমেট্রিয়াম গুলো শেডিং হয়ে ব্লিডিং হবে প্রচুর পরিমাণে। আর এই এক্সেস এন্ডোমেট্রিয়াম গ্রোথের কারণে আপনার কি হবে, বেশি বেশি এন্ডোমেট্রিয়াল শেডিং হয়ে মেনস্ট্রুয়াল ব্লিডিংও বেশি হবে, মেনোরেজিয়া হবে। এটাকে আবার কমব্যাট করবে হচ্ছে আপনার এই প্রজেস্টেরন মিয়া। প্রজেস্টেরন মিয়া আবার হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে কমব্যাট করবে। আর এক্সেস ইস্ট্রোজেন নসিয়া, ভমিটিং, হেডেক করে। এই যে হেডেক করে এইজন্য হচ্ছে মাইগ্রেনের ক্ষেত্রে আমাদেরকে একটা কন্ট্রা ইন্ডিকেশন আসতেছে। মাইগ্রেন একটা কন্ট্রা ইন্ডিকেশন, মাইগ্রেনের ক্ষেত্রে আমরা এটা দিব না। তাহলে মাইগ্রেন কন্ট্রা ইন্ডিকেশন আমাদের চলে আসলো। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আম আর কি বললাম? রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন তো পরে বলতেছি। আগে অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন গুলোই বলে নেই। তারপর হচ্ছে আপনার আর হচ্ছে ওকে ফাইন। আর প্রজেস্টেরন কি করে? ডিপ্রেশন করে। এটা একটা কমপ্লিকেশন এর মধ্যে চলে আসবে। এবং প্রজেস্টেরন হচ্ছে মোর অ্যান্ড্রোজেনিক। এই কারণে আপনার অ্যান্ড্রোজেনিক এর কি একনি, ওয়েট গেইন এগুলো হয় আরকি। ঠিক আছে? তো এগুলো কমপ্লিকেশন এবং কমপ্লিকেশনের সাথে আমি কন্ট্রা ইন্ডিকেশন গুলোও বলে ফেলছি। আরেকটা কন্ট্রা ইন্ডিকেশন এখানে এক্সট্রা যেটা এখন আপনাকে বলব, সেটা হচ্ছে ব্রেস্ট ফিড করা, অর্থাৎ ব্রেস্ট ফিডিং। ঠিক আছে? ব্রেস্ট ফিডিং লেস দ্যান 6 উইকস পোস্টপার্টাম, অর্থাৎ ৬ সপ্তাহের আগে ব্রেস্ট ফিডিং লেস দ্যান 6 উইকস, অর্থাৎ এই ৬ সপ্তাহ পর্যন্ত হচ্ছে আমাদের ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া থাকে। ঠিক আছে? সেই সময়ে আমাদের আর আসলে ওসিপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই সময় এই ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া পিরিয়ডটিতে আমাদের হচ্ছে ন্যাচারালি ওটা অ্যামিনুরিক থাকে। ওই সময় আর ওসিপি দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে? তাহলে এই ৬ সপ্তাহ বাচ্চার ডেলিভারি হওয়ার পরপর ৬ সপ্তাহ ল্যাকটেশনাল অ্যামিনুরিয়াতে আমরা দিব না। ল্যাকটেশনাল অ্যামিনুরিয়াতে আমাদের কন্ট্রা ইন্ডিকেটেড ওসিপি দিব না আমরা। তাহলে দেখেন, এগুলো হচ্ছে মাইনর কমপ্লিকেশন, মেজর কমপ্লিকেশন বলছি। সাথে কন্ট্রা ইন্ডিকেশন গুলোও বলে ফেলছি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলাই এখন আপনাদেরকে আমি একটু বইতে নিয়ে যাই, সেখানে দেখাবো। সেখানে দেখবেন যে সব জিনিসগুলো এখন আমি যা বলছি প্রতিটা জিনিস সেখানে আছে। সো গাইস লক্ষ্য করেন এই যে নসিয়া, ভমিটিং ইস্ট্রোজেনের কারণে হচ্ছে। তারপর হচ্ছে যে মাস্টালজিয়া, এটা ২ টার কারণেই হয়। ওয়েট গেইন এই যে দেখেন প্রজেস্টেরনের কারণে হচ্ছে। তারপর হচ্ছে যে একনি প্রজেস্টেরনের কারণে হচ্ছে। প্রতিটা জিনিস কিন্তু আমি ব্যাখ্যা করছি। ঠিক আছে? এইভাবে করে ডিপ্রেশন, আপনার এই যে লো ডোজ ইস্ট্রোজেন প্রিপারেশনস আর নট অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। কারণ হচ্ছে ইস্ট্রোজেনে হচ্ছে আপনার এলিভেট দ্য মুড। যাই হোক এগুলা বললাম। ভাস্কুলার কমপ্লিকেশনস এগুলা বলা হয়েছে, হাইপারটেনশন, ওবেসিটি। ঠিক আছে? তারপরে এই যে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস এগুলা বলছি। এই যে ব্রেক থ্রু ব্লিডিং কে প্রিভেন্ট করার জন্য যে কথাটা বলতেছিলাম, ব্রেক থ্রু ব্লিডিং কে প্রিভেন্ট করার জন্য আমরা ইস্ট্রোজেনের ডোজটা বাড়ায় দিব। এই দেখেন, প্রথমে 1.25 মিলিগ্রাম ছিল যেটাকে বাড়ায় আবার 2 মিলিগ্রাম করতেছি। এভাবে করে আমরা ব্লিডিংটাকে কন্ট্রোল করতেছি। তারপরে আমাদের দ্য হাই রিস্ক ফ্যাক্টরস ফর মাইক্রোটাল ইনফ্রাকশন, স্ট্রোক, ইসকেমিক যে ডিজিজ গুলো এগুলো বললাম, ডায়াবেটিস, যে কোলিস্টেরিক জন্ডিস ডেভেলপ করবে এখানে। তারপর হচ্ছে নিওপ্লাসিয়া। এই ওসিপি কয়েক কি ক্যান্সার কমায়? এপিথেলিয়াল এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেসব টিউমার আছে সেগুলো, মানে এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট আ টিউমার যেগুলো, কি বলছে? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপর হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান কার্সিনোমা, এই জিনিসগুলোকে সে কমাচ্ছে এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার যেগুলা। কিন্তু সে সার্ভাইকাল কার্সিনোমা এবং হচ্ছে এই যে ব্রেস্ট কার্সিনোমা এগুলার ক্ষেত্রে কিন্তু আপনার এগুলা কিন্তু সে ভালো করতে পারে না। সো এগুলো আমাদের বলি যে এই ক্ষেত্রে আমাদের কন্ট্রা ইন্ডিকেটেড, রাইট? আচ্ছা। তারপরে এগুলো শেষ, এগুলো পড়াইছি। দেখেন, লিপিডের ক্ষেত্রে এই যে এলডিএল এবং হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ইস্ট্রোজেন, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বাড়ায়, কিন্তু প্রোজেস্টেরন এলডিএল বাড়ায়। আর ইস্ট্রোজেন হচ্ছে এলডিএল কমায়। ঠিক আছে? এই যে ডিক্রিজ এলডিএল কোলেস্টেরল, ইস্ট্রোজেন, আর প্রোজেস্টেরন হচ্ছে এলডিএল বাড়ায়। এগুলো কিন্তু বলছি আমরা। দেখেন প্রতিটা জিনিস খুব সুন্দর করে আপনাদেরকে পড়াইছি, রাইট? তাহলে কমপ্লিকেশনস গুলা শেষ। এরপরে আমাদের নেক্সট কমপ্লিকেশনস তাহলে কিন্তু কোথায় আসছে? কমপ্লিকেশন অস্পিড কোশ্চেনে আসছে, সিইউ ১৯ জানুয়ারিতে আসছে। ঠিক আছে? তাহলে অ্যাডভান্টেজেস, কন্ট্রাসেপ্টিভ বেনিফিটস, নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিটস, কন্ট্রা ইন্ডিকেশনস। এই যে এখানে খুব সুন্দর করে একটা চার্ট আছে। এই চার্টটা দেখানোর জন্য এখানে আসলাম। অলরেডি এগুলো আমি বলেছি। এই যে দেখেন ইন্ডিকেশন। এইজ ম্যানার্কি টু 40 ইয়ার্স পোস্ট অ্যাবর্শন, এই কথাটা ইম্পোর্টেন্ট। অ্যাবর্শন হওয়ার পরপরই আপনি ওসিপি দিবেন। কোনটা দিবেন? ওসিপি দিবেন। এটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। পোস্ট অ্যাবর্শন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য দিব। ওকে ফাইন, আমরা জানি এটা। তারপর হচ্ছে আম যেগুলো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিওসিস এগুলো বলা হইছে। আর মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি যেমন ডিসমেনোরিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ঠিক আছে? বিনাইন ব্রেস্ট ডিজিজ এগুলো সব বলছি আমরা। পোস্ট অ্যাবর্শনটা ইম্পোর্টেন্ট, এটা বলা হয় না, এটা মাথায় রাখবেন। পোস্ট অ্যাবর্শন। ঠিক আছে?
ওসিপি দিচ্ছি তাদের ক্ষেত্রে। আর অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন মধ্যে হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মাইগ্রেন দেখতে পারতেছেন, লিভার ডিজিজ, ঠিক আছে, এই লিভার কার্সিনোমা। তারপর হচ্ছে ব্রেস্ট ফিডিং 6 সপ্তাহ পর্যন্ত দেওয়া যাবে না। আর হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট নিউপ্লাজমের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, তাহলে ব্রেস্ট ক্যান্সার আর লিভার ক্যান্সার এই দুইটাতে আমরা দিব না। কথা বুঝে গেল? তাহলে বলা হয় ওসিপি আপনার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপর হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপর ওভারিয়ান কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমা এগুলা কমায়। বাট কোন কার্সিনোমাটা বাড়ায়? ব্রেস্ট কার্সিনোমাটা বাড়ায়। ক্লিয়ার? সো গাইস এখন হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন যে সিলেকশন অফ ক্লায়েন্ট ফর ওসিপি, এটা সাস্টের 16 সালে আসছে, সাস্টের জন্য ইম্পর্টেন্ট। আপনি হিস্ট্রি এবং জেনারেল এক্সামিনেশন করে ওই যে কন্ট্রাইন্ডিকেশন যে জিনিসগুলো আছে ওগুলোকে আলাদা করতে হবে। ঠিক আছে, ব্রেস্টে কার্সিনোমা আছে কিনা সেটা আলাদা করবেন, সার্ভাইকাল কার্সিনোমা আছে কিনা আলাদা করবেন, এগুলো হলে কন্ট্রাইন্ডিকেটেড, তাই তো? মাইগ্রেন আছে কিনা সেটা জিজ্ঞাসা করবেন, এবং অবশ্যই প্রেগনেন্সি মাস্ট বি এক্সক্লুডেড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনার সিলেকশন অফ দ্য পেশেন্ট, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন যেগুলো সেগুলোকে আপনি এখানে মাথায় নিয়ে আসবেন। ঠিক আছে, হিস্ট্রি এবং এক্সামিনেশন করে এগুলো নিয়ে আসবেন। অ্যান্ড দেন এই কোশ্চেনটা, হাউ টু প্রেসক্রাইব পিল, আপনি কিভাবে প্রেসক্রাইব করবেন, এটা অসপিতে আসছে এবং এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যে কিভাবে আমি পেশেন্টকে পিলটা প্রেসক্রাইব করবো, ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, অর্থাৎ তাকে তো দেখাইতে হবে, প্যাকেটটা তো দেখাইতে হবে, পিলের প্যাকেটটা দেখায় তাকে কি কি বলবো, ইনস্ট্রাকশন করবো, যে কয়টা খাবে, কবে খাবে, এগুলো ইনস্ট্রাকশন করবো। তো চলুন এটা এখন আপনাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে দেখাবো। সো গাইজ আমরা এখন পড়তেছি কিভাবে আমি প্রেস সরি প্রেসক্রাইব বা হচ্ছে ইনস্ট্রাকশন, কি ইনস্ট্রাকশন দিব। তো শুনেন, প্রথমে তাকে বলতে হবে যে ডেইলি একটা সেম টাইমে খাইতে হবে, অর্থাৎ বেড টাইম, যখন সে ঘুমাইতে যাচ্ছে সে তখন খাবে। বেড টাইমে ওরাল পিলটা সে টেক ওরাল পিল, বেড টাইমে খাবে, একটা খাবে। কটা খাবে? একটা খাবে। অর্থাৎ এটা হচ্ছে মনে করেন ডে 1, তাহলে ডে 1 থেকে শুরু করে এইভাবে করে আপনার এই পর্যন্ত যদি আসেন 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ফার্স্ট উইক, তারপরে সেকেন্ড উইক, তারপরে থার্ড উইক। তাহলে দেখেন 3 সপ্তাহ, 3 উইক, 3 সপ্তাহ প্রতিদিন ডেইলি একটা করে খাচ্ছে, ডেইলি একটা করে খাচ্ছে, এবং সেটা কখন খাচ্ছে? রাত্রে ঘুমানোর সময়, রাত্রে 12টার সময় সে ঘুমানোর আগ দিয়ে খাচ্ছে। 3 সপ্তাহ পরে গিয়ে তার 7 দিনের একটা ব্রেক, এখানে আবার একটা 7 ডেজের একটা ব্রেক, এটা হচ্ছে 7 ডেজের একটা ব্রেক। এই 7 দিনের ব্রেকে আমরা ওসিপি দিচ্ছি না, এই 7 দিনে আমাদের এখানে ফেরাস ফিউমারেট অর্থাৎ আয়রন ট্যাবলেট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই আয়রন ট্যাবলেট গুলো এই 7 দিন খাবে, যাতে করে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কে প্রিভেন্ট করতে পারে। তাহলে 3 উইক, এটাকে বলা হয় 3 উইকস অন, 3 উইক অন অ্যান্ড 1 উইক অফ, 1 উইক অফ। তাহলে 3 উইক অন, 3 উইক পর্যন্ত সে ওষুধ খাচ্ছে, আর 1 সপ্তাহ সে অফ থাকছে, সেখানে সে হচ্ছে ফেরাস ফিউমারেট গুলা খাবে, অর্থাৎ আয়রন ট্যাবলেট গুলা খাবে। যেখানে টোটাল হচ্ছে কয়টা ট্যাবলেট, এখানে 28টা ট্যাবলেট আছে। এটা একটা ওসিপি পিল। ঠিক আছে, it is a stripe containing 28 tablets. এখানে কি বলবো? stripe containing 28 ট্যাবলেট। এরপরে হচ্ছে এটা যদি আমাদের অসপিতে দেয়, অসপিতে অবশ্যই দিবে, অসপিতে দিলে আমরা এভাবে সুন্দর করে লিখবো। তারপরে এখানে এবার ইনস্ট্রাকশনস দিলাম যে প্রতিদিন বেড টাইমে খাবে, এবং হচ্ছে এরকম 21 দিন পর্যন্ত খাবে। আচ্ছা, এবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট, ডে 1 থেকে 1 2 3 4 5, ডে 5 পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেলের, যে কোনো মেনস্ট্রুয়াল সাইকেলের আপনার ডে 1 থেকে ডে 5 পর্যন্ত যে কোনো একটা দিনে সে শুরু করতে পারবে, যেকোনো একটা দিনে শুরু করতে পারবে। ধরেন সে শুরু করলো, ফার্স্ট ডোজটা শুরু করলো সে ডে 3 তে। তাহলে ডে 3 তে যদি শুরু করে, তাহলে এই সময় একটা সে খাবে, সাথে তার একটা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ কন্ট্রাসেপশন নিতে হবে, অর্থাৎ কন্ডোম ইউজ করবে ফর নেক্সট 7 ডেজ। ব্যাকআপ দিতে হবে, অর্থাৎ ডে 3 থেকে যদি শুরু করে তাহলে তার নেক্সট 7 ডেজ তার কন্ডোম ইউজ করতে হবে। কথাগুলো ইম্পর্টেন্ট, কথাগুলো মাথায় রাখেন। ঠিক আছে, তাহলে নেক্সট 7 ডেজ তাকে হচ্ছে কন্ডোম ইউজ করতে হচ্ছে, এটা গেল। আর এই ক্ষেত্রে বলা হয় যে
আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে পোস্টপার্টাম, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার যে ল্যাকটেশনাল পিরিয়ডটা আছে, অর্থাৎ 6 মাস যে সরি 6 মাসের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ডটা, এটা আমি মনে হয় আগে 6 উইকস লিখে ফেলছিলাম। যাই হোক, এটা হচ্ছে 6 মান্থের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যে পিরিয়ডটা, সেই সময় হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া থাকে, সেই সময় সে এই ওসিপি খাবে না। প্লাস হচ্ছে পোস্ট অ্যাবর্শন ওসিপি আমরা ডে ওয়ান নেই, অর্থাৎ হ্যাঁ, অ্যাবর্শনের পরের দিন থেকে আমরা ওসিপি খাইতে বলি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইনস্ট্রাকশনস যে হাউ টু প্রেসক্রাইব আ উইমেন। এবার হচ্ছে ফলো আপ কি দিবেন, এর ফলো আপ কি হবে, যদি 35 বছরের বেশি এইজ হয় তাহলে হচ্ছে তাকে ফলো আপে আসতে বলবো। আর এছাড়াও মোর ফ্রিকুয়েন্টলি ফলো আপে আসতে বলবো। এছাড়াও তাকে 3 মাস 6 মাস পর ফলো আপে আসতে বলা হয়। ঠিক আছে, এরপরে ভিডিওটি হবে হচ্ছে ম্যানেজমেন্ট অফ মিসড পিল, সেটা দেখাবো। পরের ভিডিও না, এই ভিডিওতে দেখাবো এর পরের স্লাইডে। সো গাইজ, এখন যে জিনিসটা শিখাবো এটা এত সুন্দর করে আপনাদেরকে এইভাবে সিকোয়েন্স ওয়াইজ আপনারা কখনোই হয়তো বা শিখেন নাই, এবং এই মিসড পিল আজকের পর থেকে আপনারা একদম মুখস্থ হয়ে যাবে, আর কখনো ভুলবেন না। সেটা হচ্ছে দেখেন এখন কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি যে মিসড পিল নাম্বার 1, 1 নম্বর সিনারিও কি হতে পারে। ডে 1, মনে করেন এই যে ডে 1 এ আপনি একটা পিল খেতে মিস করলেন। এটা ধরেন আমাদের খাওয়ার কথা ছিল রাত 12টায়, ঘুমানোর সময় আমরা খাই এট বেড টাইম। ডে 1 এ মিস করছেন, 24 ঘন্টার মধ্যে আপনার মনে পড়ছে, উইদিন 24 আওয়ার্স আপনার মনে পড়ছে। তো ডে 2 তে যখন আপনি খাবেন, ডে 2 তে টাইম কখন কি, তো ঠিক রাত্রে 12টার সময় সেম টাইমে 24 ঘন্টা পরে ডে 2 তে যখন খাবেন, তখন ডে 2 তে আপনাদের কি খেতে হবে, ডে 2 এরটা খাইতে হবে। তো ডে 2 এ যেই ট্যাবলেটটা খাবেন সেটা তো খাবেনই, সাথে আগের দিন যেটা মিস করছেন সেটা খাবেন। অর্থাৎ 2টা ট্যাবলেট এখানে খাবেন, এবং বাকিটা আপনার অ্যাজ পার শিডিউল কন্টিনিউ রেস্ট, অর অ্যাজ শিডিউল কন্টিনিউ রেস্ট, বাকিটা যা আছে সেভাবে শিডিউল অনুযায়ী মেইনটেইন করবেন। ঠিক আছে? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি একটা মিস করে, তাহলে যখন মনে পড়বে তখন সাথে ওই দিনেরটা প্লাস আগের দিন যেটা মিস করেছে সেই ২টা একসাথে খেয়ে কন্টিনিউ দ্য রেস্ট অ্যাজ শিডিউল। তাহলে যখন মনে পড়বে তখনই খেয়ে নিবে এবং কন্টিনিউ দ্য রেস্ট অ্যাজ শিডিউল। এটা হচ্ছে সিনারিও 1। এবার সিনারিও 2 কি হইতে পারে, যে ডে 1 থেকে ডে 7 এর মধ্যে মনে করেন 3 নাম্বার এবং 4 নাম্বার দিন, এই 2 দিন আপনি খান নাই। ঠিক আছে? এই 2 দিন মিস করছেন। তাহলে আপনার কি করতে হবে? ধরেন 7 নাম্বার দিনে আপনার মনে পড়ছে। তো আপনি তখন এই যে 2 টা পিল মিস করছেন, এই 2 টা পিল আপনাকে খাইতে হবে। কিভাবে খাবেন? যেদিন মনে পড়ছে সেদিন একটা, 7 নাম্বার দিনেটা তো খাবেনই। প্লাস মনে করেন 3 নাম্বার দিনে যেটা খান না সেটা খেলেন। 8 নাম্বার দিনে তার পরের দিন আবার 8 নাম্বার দিনে যেটা আছে সেটা তো খাবেনই শিডিউলের। প্লাস সাথে আরো একটা 4 নাম্বার দিনে যেটা মিস করছেন সেটা খাবেন। অর্থাৎ 2 টা পিল মিস করার জন্য নেক্সট 2 ডেজ এ আপনি এরকম 2 টা পিল খাচ্ছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ডে 7 এবং ডে 8 এ। এবং সাথে আপনাকে একটা ব্যাকআপ দিতে হবে। ব্যাকআপ হচ্ছে এই পরবর্তী 7 দিন আপনি হচ্ছে কন্ডোম ইউজ করতে হবে। আর বাকিটা হচ্ছে কন্টিনিউ দ্য রেস্ট অ্যাজ শিডিউল। অর্থাৎ তারপরে আপনার ধরেন 7 8 ডে 7 এই সময় আপনি 2 টা ট্যাবলেট খাবেন। তারপরে আবার ডে 8 এই সময় 2 টা ট্যাবলেট খাবেন। আর এই 7 দিন আপনি কন্ডোম ইউজ করবেন। 7, 8, 9, 10, 11, ঠিক আছে? 12, আ 13, 14, এই 7 দিন হচ্ছে আপনি কন্ডোম ইউজ করবেন। এটা হচ্ছে সিনারিও 2। আর সিনারিও 3 কি? সিনারিও 3 হচ্ছে ডে 15 থেকে ডে 21 এর মধ্যে, অর্থাৎ 3rd উইকে যদি আমি ২ টা মিস করি, অর্থাৎ দেখেন ১৭ এবং ১৮ নম্বর দিনে আমি ধরেন আমি মিস করছি। ঠিক আছে? যদি মিস করি, অথবা আমি এই পুরা সাইকেলের মধ্যে, ঠিক আছে? অথবা ইফ মোর দ্যান 2 অ্যাক্টিভ পিলস আর মিসড এট এনি টাইম, ঠিক আছে? এই পুরা সাইকেলের মধ্যে যেকোনো সময় আমি যদি ২ টার বেশি ২ টার বেশি অ্যাক্টিভ পিল মিস করি, ঠিক আছে? ধরেন ৩ নাম্বারে একটা মিস করছি, ১৩ নম্বরে একটা মিস করছি, ১৩ নম্বরে একটা মিস করছি, ৩ নম্বরে একটা মিস করছি, ১১ নম্বরে একটা মিস করছি। তাহলে ২ টার বেশি যদি মিস করি, অথবা ডে 15 থেকে ডে 21 এর মধ্যে আমি ২ টা মিস করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্যাকআপ দিতে হবে। যেদিন মনে পড়ছে সেদিন থেকে ৭ দিন পর্যন্ত কন্ডোমের ব্যাকআপ দিতে হবে। কন্ডোম ইউজ করতে হবে, এবং আমাদের পরবর্তী প্যাক স্টার্ট করতে হবে। স্টার্ট নেক্সট প্যাক উইথআউট ব্রেক। ঠিক আছে? এই যে এখানে ৭ দিনের যে একটা ব্রেক দেওয়া হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই ব্রেকটা তখন আর দিব না। আমরা নতুন প্যাক শুরু করে দিব। অর্থাৎ ২১ নম্বরের পরের দিন থেকেই আমরা শুরু করে দিব নতুন প্যাক, স্টার্ট নেক্সট প্যাক উইথআউট ব্রেক। এটা হচ্ছে সিনারিও 3। এগুলো হচ্ছে মিসড পিলের জন্য। এগুলা আপনার অস্পিতে দিবে। তারপরে হচ্ছে আপনার এগুলা অস্পিতে খুব একটা না দিলেও আপনার ভাইভাতে মাস্ট জিজ্ঞাসা করবে মিসড পিলের ইয়া ইয়ে কি হবে? এটা মাস্ট জিজ্ঞাসা করবে। ঠিক আছে? আর এখানে যে ট্যাবলেট গুলো দেখাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে সুখী ট্যাবলেট।
যেখানে 28টা ট্যাবলেট থাকে, সুখী ট্যাবলেট, যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে 28টা ট্যাবলেট। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের অসপিতে এটা দেবে। এবং এর অসপির ওসিপির ফেইলর রেটটা আমাদের জানা বলা হয় না, সেটা হচ্ছে 0.1%। ওসিপির ফেইলর রেট, এটা হচ্ছে ফেইলর রেট, ওসিপির ফেইলর রেট হচ্ছে 0.1%। তাহলে গাইজ দেখেন আমরা কিন্তু প্রতিটা জিনিস খুব সুন্দর করে এখানে পড়ে ফেললাম। তাহলে যা যা বলছি সব এখানে পাবেন। এই যে মিস পিল, ফলো আপ, হাউ টু প্রেসক্রাইব পিল, ঠিক আছে, এই প্রতিটা কথা এখানে আছে। যে মিস 2 পিলস ফার্স্ট উইকে 2টা পিল মিস করলে আমরা পরপর 2টা পিল খাবো, সাথে কন্ডোম ইউজ করব 7 দিন পর্যন্ত। আর থার্ড উইকে পরপর 2টা পিল মিস করলে, এই যে 15 থেকে 21 থার্ড উইকে মিস করলে আমাদের পরবর্তী প্যাক শুরু করতে হবে, এবং উইথাউট ব্রেক, কোনো ব্রেক নেওয়া যাবে না, এই যে উইথাউট ব্রেক, ঠিক আছে। আর কেউ যদি 7 ইনঅ্যাক্টিভ পিল মিস করে, অর্থাৎ ওই যে যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ পিল, কোনগুলো আপনার মনে আছে? ইনঅ্যাক্টিভ পিল, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ পিল, যেগুলো হচ্ছে যে আয়রন কন্টেনিং, এই যে এগুলো 1 2 এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ পিল। এগুলো যদি কেউ মিস করে, যেটা মিস করবে সেটা ফালাই দিবেন, সেটা আর পরবর্তীতে খাওয়ার কোনো দরকার নেই, এটা ফালাই দিলেই হবে। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পিল, অর্থাৎ আয়রন ট্যাবলেট গুলা। তো এই যে দেখেন ওসিপির ফেইলর রেট 0.1। ক্লিয়ার? ওকে। এরপরে গাইজ ভাইবার জন্য আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসকন্টিনিউশন অফ পিল। কখন আপনি পিল বন্ধ করে দিবেন? যখন সিভিয়ার মাইগ্রেন হিস্ট্রি দিবে, ভিজুয়াল অর স্পিচ ডিস্টারবেন্স, সাডেন চেস্ট পেইন অর্থাৎ হার্ট ডিজিজ, আনএক্সপ্লেইন ফেইন্টিং অ্যাটাক অর্থাৎ আনএক্সপ্লেইন ভ্যাজিনাল পারভেজিনাল ব্লিডিং যদি থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিকেশন ফর উইথড্রয়াল, ঠিক আছে। মাইগ্রেন বেশি হচ্ছে, ব্লারিং অফ ভিশন হচ্ছে, এক্সেস ওয়েট গেইন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের উইথড্র করতে হবে। তো গাইজ এবার তাহলে আমরা কিছু অস্পি কোশ্চেন সলভ করি। এখানে একটা ওই যে আপনার ট্যাবলেট, যেই ছবিটা দেখাইছিলাম, এরকম একটা ছবি দিয়ে দিবে, এই যে এরকম একটা ছবি দিয়ে দিবে, তারপর বলবে আইডেন্টিফিকেশন বলো। তো বলবো দিস ইজ এ স্ট্রাইপ অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কম্বাইন্ড কথাটা বলতে হবে, আমরা অনেক সময় শুধু কন্ট্রাসেপটিভ পিল বলি, ঠিক আছে, কিন্তু আমরা এখানে এই জিনিসটা বলতে হবে, দিস ইজ আ স্ট্রাইপ কন্টেইনিং কন্টেইনিং কি বলবো, কম্বাইন্ড। আমরা শুধু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলি, এটুকু বললে হবে না, কম্বাইন্ড কথা বলতে হবে। এখানে ইস্ট্রোজেন আছে, প্রজেস্টেরন আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। দিস ইজ এ স্ট্রাইপ কন্টেনিং কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইভাবে বলতে হবে। ইট কন্টেন্স 28 ট্যাবলেটস, যেখানে হচ্ছে 21 হোয়াইট ট্যাবলেটস আর হচ্ছে 7 ব্রাউন ট্যাবলেটস। ক্লিয়ার? কম্পোজিশন কি কি এখানে আছে হচ্ছে আপনার ফেরাস ফিউমারেট, আর হচ্ছে ইস্ট্রোজেন আছে, আর প্রজেস্টেরন আছে। ইস্ট্রোজেনের মধ্যে আমরা বলি ইথাইনিল স্ট্রাডাল 30 মাইক্রোগ্রাম আর লেভোনোজেস্ট্রল 150 মাইক্রোগ্রাম। একটু লিখে দিই এটা এখানে। এগুলো হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। ইস্ট্রোজেন আছে কত? ইথাইনিল স্ট্রাডায়ল, আচ্ছা 30 মাইক্রোগ্রাম ইথাইনিল স্ট্রাডায়ল। আর লেভোনোজেস্ট্রল প্রজেস্টেরন হচ্ছে 150 মাইক্রোগ্রাম, ঠিক আছে। আর এখানে ফেরাস ফিউমারেট আছে, এগুলো 75 মিলিগ্রাম করে। ফেরাস ফিউমারেট এগুলো হচ্ছে 75 মিলিগ্রাম। এগুলো আপনি মুখস্থ করে ফেলেন। এই জিনিসটা কম্পোজিশন লাগবে, সুখী, এটা হচ্ছে সুখী ট্যাবলেটের কম্পোজিশন। তারপরে ইন্ডিকেশন এগুলো পড়ানো হয়েছে, কমপ্লিকেশন পড়ানো হয়েছে, কন্ট্রা ইন্ডিকেশন পড়ানো হয়েছে, এবং হোয়াট ইনস্ট্রাকশনস ইউ উইল গিভ বিফোর প্রেসক্রাইবিং পিল, অর্থাৎ ওই যে হাউ টু প্রেসক্রাইব পিল, যেই জিনিসগুলো আমরা পড়াইছি সেগুলো কিন্তু আমরা বলছি। ফলো আপের কথাটা বলবেন, 3 মাস 6 মাসে ফলো আপ, 3 মাস 6 মাস ইয়ারলি, ঠিক আছে। ফলো আপ আসবে কবে? 3 6 এবং হচ্ছে 1 বছর পরে, ঠিক আছে। ফলো আপের কথাটাও বলবেন। তাহলে কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আসা অস্পিক কোশ্চেন গুলো আমরা সলভ করলাম। এবার এসিকিউ কোশ্চেন গুলো শুনেন কি আসছে। যে লেডি 30 ইয়ার্স অফ এজ, নন হাইপারটেনসিভ, নন ডায়াবেটিক, প্যারা 2, এবং হচ্ছে এজ অফ লাস্ট সেল 6 months. What are the contraceptives choice for her and how will you select this patient for OCP? তাহলে ওই যে সিলেক্ট দিস পেশেন্ট ফর ওসিপি কি বলছিলাম, তার হিস্ট্রি এবং এক্সামিনেশন করতে হবে, জেনারেল এক্সামিনেশন, যেখানে হচ্ছে আমাদের কন্ট্রা ইন্ডিকেশনের যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আলাদা করতে হবে। 5 নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি অলরেডি পড়ানো হয়েছে। হোয়াট কন্ট্রাসেপটিভ উইল ইউ প্রিফার হার, এটা তো কাদের ক্ষেত্রে? 20 ইয়ার্স লেডি ম্যারিড ফর 2 months কাম টু ইউ ফর কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস, অর্থাৎ নিউলি ম্যারিড কাপল, তাদের ক্ষেত্রে আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে বলবো। হাউ উইল ইউ কাউন্সিল ফর পার্টিকুলার মেথড, অর্থাৎ তাকে আমি কাউন্সিলিং কিভাবে করবো, ওসিপির জন্য তাকে কাউন্সিলিং কিভাবে করবো। তাহলে এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাউন্সিলিং। এটা পড়লে আমাদের এসিকিউ একটা কোশ্চেনের আনসার করা হবে। তো গাইজ এখন কাউন্সিলিংটা আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাই দিব। দেখেন এখানে
কাউন্সিলিং এ মার্কস কিন্তু ইম্পর্টেন্ট। এখানে মার্কস দেয়, যেমন প্রথমে গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনার 0.5 মার্কস। তাহলে প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমি ফাইজুল ইসলাম ফয়সাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আমি আপনাকে জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে কিছু কথা বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং কিছু না বুঝলে আমাকে বলবেন। তাহলে এখন আমরা কাউন্সিলিং করতেছি কিসের জন্য, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কাউন্সিলিং, ঠিক আছে। তারপরে তাহলে গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন, তারপরে আপনার এখানে চলে আসবে মা আপনার নাম কি, বয়স কত, তার এইজ ইম্পর্টেন্ট। তাহলে মা আপনার নাম কি, বয়স কত, আপনার বিয়ে হয়েছে কতদিন, আপনার বাচ্চা আছে কয়টা আছে, শেষ বাচ্চার বয়স কত, ঠিক আছে। আপনার মাসিক কি নিয়মিত হয়, অর্থাৎ তার এইজ, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি এবং কোনো মেডিকেল ডিসঅর্ডারস আছে কিনা, এগুলো আপনার হিস্ট্রির মধ্যে চলে আসবে। তার মানে এই হিস্ট্রিটা কিন্তু আমি ইম্পর্টেন্ট। প্রথমে বলতেছি কি যে আপনার বাচ্চা আছে কিনা, কয়টা আছে, শেষ বাচ্চার বয়স কত, এজ অফ লাস্ট চাইল্ড, আপনার মাসিক কি নিয়মিত হয়, হলে কতদিন পর পর হয়, কতদিন থাকে, কতটুকু রক্ত যায়, ঠিক আছে, মাসিকের সময় ব্যথা হয়, শেষবার কবে মাসিক হয়েছে, ইতিমধ্যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছেন, আপনার কি প্রেশার, হার্টের রোগ, জন্ডিস, মাথার মাথা ব্যথা রোগ, হঠাৎ বুকে ব্যথা, পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া, স্তনে চাকা, ডায়াবেটিস ইত্যাদি সমস্যা আছে? একটা মেডিকেল হিস্ট্রিটা নিলাম। মার জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে? তাহলে তার হিস্ট্রি গুলো আমরা নিলাম। এইজ, মেডিকেল ডিজিজ, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি, প্রিভিয়াস কোনো কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আছে কিনা, এগুলো সব নেওয়ার পরে এবার আমরা তাকে চয়েস, সিলেকশন, ঠিক আছে? তার সিলেকশন অফ ওসিপি, অর্থাৎ তাকে আমরা কোনটা দিব, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চয়েসটা দিব, ঠিক আছে, কি কি। তাহলে তাকে বিভিন্ন চয়েস দেখাবো, তার মধ্যে সে চুজ করবে, তার মধ্যে আমি যে তাকে সিলেকশন অফ কন্ট্রাসেপটিভ এখানে হবে হচ্ছে আমার ওসিপি, তাহলে আমার কি করতে হবে, ওসিপি নিয়ে কথা বলতে হবে। মা জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে, আপনার যেহেতু নতুন বিয়ে হয়েছে, বাচ্চা নেই, অর্থাৎ অথবা একটা মাত্র বাচ্চা আছে, ঠিক আছে, আর কোনো অসুবিধাও আপনার নেই, তাই আপনার জন্য পিল বা মুখে খাওয়ার বড়ি সবচেয়ে ভালো। এটা ব্যবহার করা খুবই সহজ, এটা সব জায়গায় পাওয়া যায়, দাম কম, সহজেই আপনার শরীরের সাথে মানিয়ে যাবে। এছাড়া আপনার মাসিক অনিয়মিত থাকলে নিয়মিত হয়ে যায়, অতিরিক্ত রক্ত গেলে বা ব্যথা থাকলে তা কমে যায়। এটা আপনার জরায়ু ও স্তন ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করবে। এটা আপনার জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। না না, এটা তো ভুল হচ্ছে। এটা আমাদের ওই যে বিনাইন ব্রেস্ট ডিজিজ, তারপর হচ্ছে আপনার আরেকটা বলছিলাম যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা দেওয়া যাবে, ঠিক আছে। তো সেই কথাটা এখানে বলছে। আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে পিল খাওয়া বন্ধ করলে কয়েক মাসের মধ্যেই বাচ্চা নিতে পারবেন, অর্থাৎ রিভার্সিবিলিটি ভালো, এটা বলতেছি। নিয়মিত খেতে পারলে এটা খুবই কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এতে গর্ভধারণের সম্ভাবনা কত, ফেইলিওর রেট 0.1%। পিল খাওয়া শুরু করলে প্রথম প্রথম আপনার কিছু অসুবিধা হতে পারে, এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো বলতেছি। যেমন হচ্ছে মাথা ঘোরা, বমি বমি ভাব, ওজন বেড়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, মাসিকের রক্ত কমে যাওয়া, কিংবা অনিয়মিত হওয়া বা ফোটায় ফোটায় যাওয়া, মানে ব্রেক থ্রু ব্লিডিং, অথবা একদমই না হওয়া। তবে ভয়ের কোনো কারণ নেই, এটা কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো বললেন। এবার হচ্ছে আপনি তাকে এবার কি করবেন, আপনি মাসিকের মানে তাকে ইনস্ট্রাক্ট করবেন। ইনস্ট্রাকশনটা কিভাবে করব, আপনি মাসিকের প্রথম দিন থেকেই পিল খাওয়া শুরু করবেন। পিলের একটি পাতায় 28টি বড়ি থাকে, এর মধ্যে 21টি সাদা, 7টি লাল। প্রতিদিন একটি করে সাদা বড়ি খাবেন, সাদা বড়ি শেষ হয়ে গেলে লাল বড়ি খাবেন। একটা পাতা শেষ হলে পরদিন থেকেই নতুন পাতা শুরু করবেন। আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পিল খাবেন, যেমন ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে। যদি একদিন পিল খেতে আপনি ভুলে যান, অর্থাৎ মিস পিল হলে খাইলে হচ্ছে আপনি কি ইনস্ট্রাকশন করবেন সেটা বলবেন। তাহলে যখন মনে পড়বে তখন খাবেন, এবং ওই দিনের বড়িও আগের দিনের মতো নির্দিষ্ট সময় খাবেন। আর যদি পরপর দুদিন ভুলে যান তাহলে ডাক্তারের পরামর্শ নিবেন। এক্ষেত্রে পিলের কার্যকারিতা আর আগের মতো থাকে না। আপনি যতদিন পিল খাবেন ততদিন 3 মাস অন্তর অন্তর ফলো আপে আসবেন, তার মানে তার ফলো আপটা বলতেছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দিয়ে দিব তার দরকার হলে। মা আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন, আপনি আর কিছু জানার আছে, এই কথা বলে তারপর তাকে থ্যাঙ্কস দিব। তাহলে এই সিরিয়ালটা যদি মনে রাখেন তাহলে কাউন্সেলিংটা বলাটা একদম ইজি হয়ে যাবে। সো দিস ইজ কাউন্সেলিং ফর ওসিপি, আমরা ওসিপি কাউন্সেলিংটা শিখলাম। আশা করি আমরা এখান থেকে দেখেন আমাদের ওসিপি কাউন্সেলিং শিখে ফেললাম, অর্থাৎ আমাদের ওসিপি রিলেটেড যত প্রশ্ন আছে সবকিছু আমরা একটা ভিডিওতে সলভ করেছি, এবং খুবই সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন যারা শেষ পর্যন্ত ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।